আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। কারণ এই বিষয়টি এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিং প্রভৃতি পেপারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকের ওপরে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি সিভ্যাকের পরীক্ষা হয়। এই টপিকের ওপরে বেস করেও কিন্তু এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিং অর্থাৎ জিওগ্রাফি অনার্সের স্টুডেন্টরা এসএসসি পেপারের জন্য পড়ে থাকে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই টপিকটি। তোমরা দেখো, রুলস অ্যান্ড রেগুলেশন অফ এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ সংক্রান্ত যে আইন বা নীতি যেগুলো আছে বা নিয়ম যেগুলো আছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। আর কি দেওয়া আছে, লিগ্যাল অ্যান্ড পলিসি ফ্রেমওয়ার্ক ফর এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অর্থাৎ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের জন্যই কিন্তু লিগ্যাল এবং যে পলিসি ফ্রেমওয়ার্কগুলো করা হয়েছে সেইগুলো সম্পর্কে আজকে আমি বলবো। ভিডিও শুরুর আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখো। এই সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। কারণ যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তো সেখানেও তোমরা বলতে পারো, আমি তোমাদের কোয়ারিজ ফুলফিল করার চেষ্টা করব। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টেও তোমাদের মতামত জানাতে পারবে এবং ভিডিওটি একটু শেয়ার করে দিও। তো দেখে নাও, রুলস অ্যান্ড রেগুলেশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লিগ্যাল পলিসি ফ্রেমওয়ার্ক ফর এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এই বিষয়টি সম্পর্কে। ফার্স্ট আমরা জেনে নেব আর্টিকেলস অন এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের যে সংবিধানে এনভায়রনমেন্টাল সম্পর্কে যে আর্টিকেলসগুলো বলা হয়েছে সেইগুলো সম্পর্কে। ফার্স্ট দেখো, বলা হয়েছে আর্টিকেল 48A Article 48A of the Indian Constitution mandates the state to endeavor to protect and improve the environment, safeguarding forest and wildlife. This article has added to Constitution by the 42 Amendment in 1976 অর্থাৎ ধারা 48 ক এখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের ধারা 48 ক রাষ্ট্রকে পরিবেশ রক্ষা ও উন্নয়নের জন্য প্রচেষ্টা চালানোর নির্দেশ দেয়, বন ও বন্যপ্রাণী রক্ষা করবে। সেই সঙ্গে সঙ্গে 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে এই ধারণাটি কিন্তু সংবিধানের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এবং পরীক্ষায় তোমাদের আসতে পারে যে 48A তে কি বলা হয়েছিল। নেক্সট দেখো, আরও আর্টিকেলস আছে এই এনভায়রনমেন্টাল রুলস অ্যান্ড রেগুলেশনের ওপরে। আর্টিকেলস 51AG of the Indian Constitution outline the functional duties of every citizen to protect and improve the natural environment, including forest, lake, river, and wildlife, and to have compassion for living creature. And it is part of Part 4A which deals with fundamental duties. তাহলে দেখো কি বলা হয়েছে, ধারা 51 ক ছ ভারতীয় সংবিধানের ধারা 51 ক ছ প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য বন, হ্রদ, নদী এবং বন্যপ্রাণী সহ প্রাকৃতিক সম্পদের রক্ষা ও উন্নয়ন করা এবং জীবন্ত প্রাণীর প্রতি করুণা প্রদর্শনের রূপরেখা প্রদান করা। এবং এটি অংশটি 4 কয়ের অংশ যা মৌলিক কর্তব্যের সঙ্গে সম্পর্কিত। তাহলে ক্লিয়ার হলো ভারতীয় সংবিধানে এনভায়রনমেন্টাল রিলেটেড কোন কোন আর্টিকেলসগুলো ছিল। এবার আমরা দেখে নিই অবজেক্টিভস অর নেসেসিটি অফ রুলস অ্যান্ড রেগুলেশন অফ এনভায়রনমেন্ট অর্থাৎ যে পরিবেশগত নিয়ম নীতি আছে তার উদ্দেশ্য এবং বা প্রয়োজনীয়তা। ফার্স্ট দেখো,
এই ধরনের পরিবেশগত সংরক্ষণের নিয়ম বা নীতিগুলো কেন করা হয়? কারণ প্রাকৃতিক সম্পদগুলোকে কিন্তু খুব ভালোভাবে রক্ষা করার জন্যে। তাই ফার্স্ট পয়েন্ট দেখো বলা হয়েছে কনজারভেশন অফ প্ল্যান্ট ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। নেক্সট দেখো দেওয়া আছে প্রিভেনশন অফ পলিউশন, অর্থাৎ যত তুমি প্রাকৃতিক সম্পদ রক্ষা করবে বা আমরা বনভূমিকে রক্ষা করব বা জলসম্পদকে রক্ষা করব, এভরিথিং ততই কিন্তু আমাদের দূষণটাকে প্রতিরোধ করতে পারবো। নেক্সট ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন, যদি আমরা প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে পারি বা আমাদের গাছপালাগুলোকে বাঁচাতে পারি, দূষণগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনটা অনেকটাই সহজ হবে, অর্থাৎ জলবায়ু পরিবর্তন সেগুলোকে কমাতে পারবো। নেক্সট হচ্ছে বাস্তুতন্ত্রের সুরক্ষা, অবশ্যই আমরা প্রোটেকশন অফ ইকোসিস্টেম, অর্থাৎ ইকোসিস্টেমকে আমরা রক্ষা করতে পারবো। নেক্সট হচ্ছে হিউম্যান হেলথ প্রোটেকশন, সব কিছুই যদি আমরা প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে পারি, দূষণ কমাতে পারি, জলবায়ুগত যে পরিবর্তন সেটা হচ্ছে সেটাকেও রক্ষা করতে পারি, বাস্তুতন্ত্র সুরক্ষা করতে পারি, তাহলে অবশ্যই আমাদের মানুষের যে স্বাস্থ্য আছে সেটাও কিন্তু সুরক্ষিত থাকবে। নেক্সট প্রমোটিং সাস্টেনেবল রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ রুলস এবং রেগুলেশনের মাধ্যমেই কিন্তু আমাদের যে টেকসই সম্পদের ব্যবস্থাপনা সেটা কিন্তু খুব ঠিকঠাক করতে পারবো, অর্থাৎ স্থিতিশীল যে সম্পদের ব্যবহার সেটাও কিন্তু করতে পারবো। নেক্সট দেখো অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড এনফোর্সমেন্ট, অর্থাৎ জবাবদিহিতা এবং প্রয়োগ, আমরা কিন্তু প্রাকৃতিক সম্পদ বা বাস্তুতন্ত্র বা দূষণ সব কিছুতে কিন্তু একটা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো বা আমাদের একটা দায়বদ্ধতা থাকবে বা আমরা রুলস রেগুলেশনের মধ্য দিয়ে কিন্তু সেগুলোকে ইউজ করতে পারবো। নেক্সট নাম্বার 8 এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস, এবার এর মধ্য দিয়ে কিন্তু আমাদের কোনো শিক্ষা এবং সচেতনতা সবগুলোকে বাড়াতে পারবো। নেক্সট হচ্ছে ব্যালেন্সিং ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার ভারসাম্য কিন্তু বজায় রাখার এর একটা উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাও রয়েছে। নেক্সট ইন্টারজেনারেশন জাস্টিস, অর্থাৎ আন্তঃপ্রজন্মীয় ন্যায় বিচার, অর্থাৎ আমরা যতই রুলস রেগুলেশনগুলো মেনে চলবো ততই কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথাটাও আমরা খুব সহজেই ভাবতে পারবো বা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কিন্তু আমরা পরিবেশকে খুব সুন্দরভাবে রেখে যেতে পারবো। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অবজেক্টিভস অর নেসেসিটি অফ রুলস অ্যান্ড রেগুলেশন অফ এনভায়রনমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। তোমরা পয়েন্টগুলোকে মনে রাখলেও কিন্তু পরীক্ষা যদি আসে যে রুলস অ্যান্ড রেগুলেশনের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যগুলো কী ছিল, তাহলে কিন্তু এখানে তোমরা পয়েন্টগুলোকে লিখে তোমরা কয়েকটা কথা লিখে দিলেই হবে। নেক্সট ডিফারেন্ট টাইপস অফ রুলস অ্যান্ড রেগুলেশন অর লস অফ এনভায়রনমেন্ট, এক্ষেত্রে কিন্তু পরিবেশ সংক্রান্ত যে বিভিন্ন নিয়ম বা আইন বা রেগুলেশন সেগুলো ছিল সেগুলো সম্পর্কে কিন্তু আমরা এবার জেনে নেব। এই পরিবেশ সম্পর্কিত কিন্তু অনেক যে নিয়মগুলো ছিল তার মধ্যে কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক নিয়ম আছে। তার মধ্যে দেখো ফার্স্ট দেখো ভারতের যে আইনগুলো বলা হয়েছে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ইন্ডিয়ান প্যানেল কোড বা আইপিসি, হ্যাঁ, বেঙ্গল স্মোক নেশন অ্যাক্ট, ইন্ডিয়ান পোর্টস অ্যাক্ট, বোম্বে স্মোক নেশন অ্যাক্ট, ফ্যাক্টরিজ অ্যাক্ট, প্রিভেনশন ফুড অ্যাডিটেরিয়েশন অ্যাক্ট, নেক্সট রিভার বোট অ্যাক্ট, অটোমিক এনার্জি অ্যাক্ট, এরকম কিন্তু অনেক অজস্র সব অ্যাক্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট দেখো আরও অনেক অ্যাক্ট আছে, যেমন হচ্ছে এয়ার পলিউশন প্রিভেনশন কন্ট্রোল অ্যাক্ট, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, মোটরস ভেহিকেলস অ্যাক্ট, এরকম সব কিন্তু অ্যাক্টসগুলোকে দেওয়া রয়েছে। অর্থাৎ কত রকমের ডিফারেন্ট টাইপসের অ্যাক্টসগুলো হয় সেগুলো কিন্তু দেওয়া আছে এখানে, তোমরা এখানে দেখে নিতে পারবে। নেক্সট দেখো ভেরিয়াস ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল লস, অর্থাৎ আন্তর্জাতিকভাবে যে সমস্ত পরিবেশগত নিয়ম বা আইনগুলো ছিল সেগুলো একবার দেখে নাও।
রামসার কনভেনশন, কনজারভেশন অফ ওয়েটল্যান্ড, লন্ডন কনভেনশন, প্রিভেনশন অফ মেরিন পলিউশন বাই ডাম্পিং অফ ওয়েস্ট, সবগুলো কিন্তু কারণ উল্লেখ করে দেওয়া আছে। তোমরা এখান থেকে ভিডিওটা একটু স্টপ করে নিয়ে প্রত্যেকটা কিন্তু দেখে নেবে। এবং কোন কোন সালে তৈরি করা হয়েছিল, 1971-এ হচ্ছে রামসার কনভেনশন, লন্ডন কনভেনশন হচ্ছে 1972, এরকম করে প্রত্যেকটা সালগুলোকেও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো, আরও ভেরিয়াস ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল আছে, যেমন ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেক্ট অফ ওজোন লেয়ার, ভ্যাসেল কনভেনশন, কিয়োটো প্রোটোকল, এরকম কিন্তু বা কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এবং এই সমস্ত আইনগুলোর মধ্যেই কিন্তু তোমাদের কিছুটা সিলেবাসে দেওয়া আছে, যেগুলো তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসবে। আমি প্রত্যেকটা কিন্তু এই আইনগুলোকে নিয়ে ভিডিও আমি আপলোড করে দেব। সুতরাং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, কারণ যখনই আমি এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তোমাদের একটা নোটিফিকেশন চলে যাবে। নেক্সট দেখো, আরও ভেরিয়াস ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল লসের মধ্যে দেখো, সব কিন্তু পরপরগুলোকে আমি দেখে দিয়েছি। মিনামেটা কনভেনশন, প্যারিস অ্যাগ্রিমেন্ট, সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি এগুলো ডিটেলসে বললাম না, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। নেক্সট দেখো, মিস্টেক ইন ইমপ্লিমেন্টিং অফ এনভায়রনমেন্টাল রুলস, অর্থাৎ পরিবেশগত আইন বাস্তবায়নের জন্য যে ভুলগুলো হয় সেইগুলো কি কি, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ফার্স্ট দেখো, জনসচেতনতার অভাব, অর্থাৎ ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন। যতই আমাদের আইন থাকুক না কেন বা রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে থাক না কেন, জনগণের মধ্যে কিন্তু শিক্ষা এবং সচেতনতার অভাব কিন্তু রয়েছে, তার জন্য পরিবেশগত আইনগুলোকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায়। নেক্সট দেখো, অ্যাডিকুয়েট ইনফোর্সমেন্ট অ্যান্ড মনিটরিং, অর্থাৎ যে সমস্ত আইনগুলো আছে সেই সমস্ত আইনগুলো কিন্তু প্রয়োগগত কিন্তু অনেক সমস্যা রয়েছে, বা সেই সমস্ত আইনগুলো কিন্তু ঠিকঠাক সময়ে বা ঠিকঠাক করে মনিটরিং করাও কিন্তু অনেক অসুবিধাজনক, বা পরিচালনা বা পরিদর্শন বা তথ্য বিশ্লেষণের কিন্তু অনেকটা ঘাটতি দেখা যায়। তাহলে বুঝতে পারলে এই পয়েন্টটি। নেক্সট হচ্ছে ইনএফেক্টিভ পলিসি অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পলিসি বা রুলস বা নিয়মগুলো থাকলেও অনেক কার্যকারী যে নীতি বা কাঠামো সেগুলো কিন্তু অভাব রয়েছে। নেক্সট নাম্বার 4, ইনসাফিসিয়েন্ট ফান্ডিং অ্যান্ড রিসোর্স, কারণ এটা কিন্তু একটা খুব বড় প্রবলেম, যে এই যে নিয়ম বা আইনগুলোকে মানানোর জন্যে বা সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্যে অনেক কিন্তু তথ্যের প্রয়োজন, সেই সমস্ত ফান্ডিং কিন্তু অনেকটাই অভাব রয়েছে। নেক্সট, ল্যাক অফ কমিউনিটি ইনভলভমেন্ট অ্যান্ড পার্টিসিপেশন, অর্থাৎ সম্প্রদায়ের যে পার্টিসিপেশন বা অংশগ্রহণের অভাব রয়েছে। নেক্সট, অ্যাডিকুয়েট সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ডাটা, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত যে বৈজ্ঞানিক গবেষণা বা তথ্য সংগ্রহ করাটাও কিন্তু অসুবিধাজনক। করাপশন অ্যান্ড ল্যাক অফ ট্রান্সপারেন্সি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই নিয়ম নীতিগুলোর মধ্যে থেকে কিন্তু অনেক করাপশন বা অনেক দুর্নীতি হয় বা অনেক স্বচ্ছতার অভাব রয়েছে, যেটা কিন্তু এই ইমপ্লিমেন্টিংয়ের জন্য মারাত্মক মিস্টেক। নেক্সট, ইনঅ্যাডিকুয়েট কোঅর্ডিনেশন অ্যান্ড কোলাবোরেশন, অর্থাৎ সরকারের সাথে কিন্তু বিভিন্ন সংস্থা তাদের যে একটা কোঅর্ডিনেশন বা সহযোগিতার অনেক কিন্তু অভাব রয়েছে। নেক্সট নাম্বার 9, ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি, অর্থাৎ নমনীয় এবং অভিযোজনযোগ্যতার অভাব কিন্তু রয়েছে। অ্যান্ড লাস্ট, ইনসাফিসিয়েন্ট ইভ্যালুয়েটেড অ্যান্ড রিভিউ, অর্থাৎ অপর্যাপ্ত মূল্যায়ন ও পরিচালনা বা পরিচর্যার অভাব, যেটা আমি এর আগেও বলেছি। তাহলে আশা করি বুঝতে পারলে কী ধরনের মিস্টেকগুলো রয়েছে
নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, প্রবলেমস ইন ইমপ্লিমেন্টিং এনভায়রনমেন্টাল রুলস। এই প্রবলেমস এবং মিস্টেকের মধ্যে কিন্তু একটু সিমিলারিটিস আছে, তাই পয়েন্টগুলোকে দেখবে কিছুটা মিল পাবে তোমরা। ফার্স্ট দেখো, ইনঅ্যাডিকুয়েট লিগ্যাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ অপর্যাপ্ত আইনি কাঠামো। পরিবেশগত আইনগুলির কিন্তু একটা কাঠামোগত দুর্বলতা রয়েছে, অর্থাৎ কিভাবে সেগুলোকে পরিচালনা বা পরিদর্শন করা হবে সেই সম্পর্ক কিন্তু সমস্যাগুলো রয়েছে। নেক্সট, প্রয়োগগত কিন্তু কিছু সমস্যাও রয়েছে আমাদের, ইনসাফিসিয়েন্ট এনফোর্সমেন্ট। নেক্সট, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল প্রেশারস, অর্থাৎ এটা কিন্তু খুব বড় একটা সমস্যা আমাদের এনভায়রনমেন্টাল রুলসগুলোকে ইমপ্লিমেন্টিং করার একটা বড় সমস্যা। নেক্সট, ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড সাপোর্ট, এটাও কিন্তু একটা বড় সমস্যা, যে মানুষের যে জনসচেতনতা বা তাদের যে সহায়তা সেগুলোর কিন্তু অনেক অভাব রয়েছে। নেক্সট হচ্ছে ওভার পপুলেশন, অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যা, কারণ এই অতিরিক্ত জনসংখ্যা কিন্তু আমাদের অনেক সমস্যা সৃষ্টি করে এই এনভায়রনমেন্টাল রুলস বা রেগুলেশনগুলোকে ইমপ্লিমেন্টের জন্যে। নেক্সট, পুয়ার এডুকেশন বা দুর্বল শিক্ষা, অর্থাৎ আমাদের মধ্যে কিন্তু পরিবেশ সম্পর্কে প্রকৃত শিক্ষার অভাব রয়েছে এবং তার পাশাপাশি পরিবেশগত আইনগুলো সম্পর্কেও সুস্পষ্ট ধারণার অভাব রয়েছে, যার ফলে পরিবেশগত নিয়মগুলি বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয়। তাহলে আশা করি এই টোটাল যে আলোচনা সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা সব বুঝতে পেরেছ, এবং এর পরবর্তীতে কিন্তু বিভিন্ন ল বা আইনগুলোকে নিয়ে আমি ভিডিও দেব, যাতে তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়। কারণ তোমাদের কিন্তু এনভায়রনমেন্টাল লজ ইন ইন্ডিয়া, যেমন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, এইরকম কিন্তু, বা মন্ট্রিয়াল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এরকম অজস্র কিন্তু সব রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেগুলো সম্পর্কেও কিন্তু আমি পরপর ভিডিওগুলোকে আপলোড করব, তোমরা কিন্তু সেগুলো থেকে অনেক উপকার পাবে। সুতরাং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, কারণ এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যখনই আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এছাড়াও তোমরা আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, কারণ তোমাদের কোয়ারিজ থাকলে সেখানে বলতে পারবে, আমি তোমাদের কোয়ারিজগুলোকে কিন্তু ফুলফিল করার চেষ্টা করব। এছাড়াও তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট সেকশনে তোমাদের মতবাদ জানাবে, সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি কিন্তু একটু শেয়ার করে দেবে। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ নতুন কোনো ভিডিও নিয়ে।